হিসাব বিজ্ঞানের এই লেনদেনের যে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ রয়েছে সেই ডেবিট ক্রেডিট পক্ষ দেখে যদি বুঝতে পারো যে এটা সম্পদ, আয়, দায়, না মালিকানা সত্ত্ব, না উত্তোলন, না খরচ বা ব্যয়, তাহলে তুমি হিসাব বিজ্ঞানের 50% অঙ্ক বুঝে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়গুলো তোমাদের ধারণা থাকলে তোমাদের হিসাব বিজ্ঞানের অঙ্কের যে ভীতি রয়েছে সেই ভীতিটি আশা করি তোমরা সহজেই দূর করতে পারবে। তুমি কোনো লেনদেন ডেবিট ক্রেডিট করে তুমি যদি তাদেরকে চিনতে পারো যেটা সম্পদ, আয়, দায়, না মালিকানা সত্ত্ব, তাহলে তুমি হিসাব বিজ্ঞানের মোটামুটি 50% বুঝে গেলে তুমি সহজেই এরপর থেকে হিসাব বিজ্ঞানের যে অঙ্কগুলো রয়েছে তুমি করতে পারবে। সকল অঙ্কই তোমার শেখা হয়ে যাবে। আমি আবার বলি, তুমি যদি হিসাব বিজ্ঞানের এই লেনদেনের যে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ রয়েছে সেই ডেবিট ক্রেডিট পক্ষ দেখে যদি বুঝতে পারো যে এটা সম্পদ, আয়, দায়, না মালিকানা সত্ত্ব, না উত্তোলন, না খরচ বা ব্যয়, তাহলে তুমি হিসাব বিজ্ঞানের 50% অঙ্ক বুঝে যাবে। আর এই জিনিসটা চিনতে পারাটা হচ্ছে একেবারে খুবই সহজ একটি ব্যাপার। তোমাদের যারা হিসাব বিজ্ঞান নিয়ে ভীতি রয়েছে তাদের এই ভীতিটি আশা করি তোমরা আমার এই ক্লাস দেখার পরে দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে কিভাবে তুমি সম্পদকে চিনবে সেইগুলো আমি উদাহরণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দেব। আশা করি অঙ্ক না করে যারা হিসাব বিজ্ঞানে পড়ছো বা না পড়ছো বা কমার্সে পড়ছো না পড়ছো, তোমরা সবাই এই বিষয়টি চিনতে পারবে এবং তোমাদের দৈনন্দিন চলার পথেও সেটা সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় সম্পদ বলতে আমরা কি বুঝি সেইটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। তা হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের যেই পক্ষটি দীর্ঘদিন ধরে তোমাকে সুবিধা দিবে। আমি আবার বলি, লেনদেনের যেই পক্ষটি এই ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সুবিধা দিবে সেইটাকে বলা হবে সম্পদ বা অ্যাসেট। এখন কোন হিসাবগুলো তোমাকে দীর্ঘদিন ধরে সুবিধা দেয়? যদিও এই সম্পদ 4 ধরনের সম্পদ হতে পারে। একটা হচ্ছে স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট, আরেকটা হচ্ছে চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ বা যেটাকে স্পর্শ করা যায় না। এরপরে বাকি যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা অন্যান্য সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সম্পদের ক্ষেত্রে প্রথম শ্রেণী বিভাগ হচ্ছে স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ। এই স্থায়ী সম্পদ তুমি কাকে বলবে? যেই সম্পদটি তোমাকে কমপক্ষে 1 বছরের বেশি সময় ধরে সুবিধা দিবে। আমি আবার বলি, যেই সম্পদটি তোমাকে ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরের বেশি সময় ধরে স্থির থেকে সুবিধা দিবে তাকে বলা হবে স্থায়ী সম্পদ। আমরা তাহলে বুঝলাম কি, যে 1 বছরের বেশি সময় ধরে যেই সম্পদটি তোমাকে সুবিধা দেবে সেটাকে বলা হবে স্থায়ী সম্পদ। আর 1 বছরের কম সময় ধরে যেই সম্পদটা তোমাকে সুবিধা দেবে সেইটাকে বলা হবে চলতি সম্পদ। অর্থাৎ 1 বছরের কম সময়ের ভিতরে তার টাকার অ্যামাউন্টের পরিমাণ কি হবে? কম বেশি হবে। অর্থাৎ যেই সম্পদটি 1 বছরের কম সময়ের ভিতরে টাকার পরিমাণ কম বেশি হবে সেইটাকে বলবো আমরা চলতি সম্পদ। এখন স্থায়ী সম্পদের উদাহরণে যাই। দেখো, আমি বোর্ডে একটি লিস্ট দিয়েছি। দেখো, এই যে এখানে আমি সম্পদ লিখেছি, প্রথম নম্বরে স্থায়ী সম্পদ 1 দিয়েছি। অর্থাৎ স্থায়ী সম্পদ বলতে আমরা বুঝবো ভূমি বা জমি। অর্থাৎ ভূমি বলতে যে জমিটা রয়েছে মালিকের, ওই ব্যবসা প্রতিষ্ঠানের, সেই ভূমিটা মূলত দীর্ঘদিন ধরে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা দেয়। 1 বছরের কম সময়ের ভিতরে, মানে 1 বছরের বেশি সময় ধরে ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা দেয় এবং এর মূল্য কমপক্ষে 1 বছর স্থির থাকে। এটাকে বলা হয় স্থায়ী সম্পদ। এরপরে রয়েছে দালান কোঠা। অর্থাৎ ভূমির উপরে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটাও দেখা যায় 1 বছরের বেশি সময় ধরে 30, 35, 40, 50, 100 বছর ধরে এই ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেয়। এই জন্য এটাকে বলা হয় দালান মানে স্থায়ী সম্পদ। এরপরে রয়েছে কল কবজা। অর্থাৎ প্রতিষ্ঠানে যদি কোনো কল কবজা থেকে থাকে, গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন কল কবজা রয়েছে, সুগার মিলের বিভিন্ন কল কবজা রয়েছে, প্রাণ কোম্পানির প্রোডাকশনের জন্য বিভিন্ন কল কবজা রয়েছে, সেগুলো 1 বছরের বেশি সময় ধরে সুবিধা দেয়, সেগুলোকে বলা হয়
দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ। এরপরে রয়েছে আসবাবপত্র। আসবাবপত্র 1 বছরের বেশি সময় ধরে কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই জন্য আসবাবপত্র বা ফার্নিচারকে আমরা দীর্ঘমেয়াদী সময় বলবো, সম্পদ বলবো। অফিস সরঞ্জাম, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের অফিস মেইনটেনের জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, যেমন ধরো কম্পিউটার, যেমন ধরো এসি, যেমন ধরো এই জাতীয় অফিসের ভিতরে যে স্থায়ী সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে বলি অফিস সরঞ্জাম। এটাও একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ। এরপরে রয়েছে ইজারা সম্পত্তি। মূলত আমরা দৈনন্দিন চলার পথে বা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে জমি জমা ইজারা নিয়ে থাকি। ইজারা নিয়ে মানে দীর্ঘ সময় ধরে ওই জমিটি ব্যবহারের সুবিধা গ্রহণ করে থাকি, সেই সুবিধার জন্য আমরা ওইটাকে স্থায়ী সম্পদের সম্মান দিয়ে থাকি। অর্থাৎ দেখা যায় যে 100 বছরের জন্য ইজারা নেওয়া হয় কিংবা 10 বছরের জন্য, 50 বছরের জন্য ইজারা নেওয়া হয়, সেগুলোকে আমরা স্থায়ী সম্পদ বলি। এরপরে রয়েছে খুচরা যন্ত্রপাতি। একটা ব্যবসা প্রতিষ্ঠানে বড় বড় যন্ত্রপাতির পাশাপাশি কিছু ছোটখাটো যন্ত্রপাতি থাকে, সেগুলোকে বলা হয় খুচরা যন্ত্রপাতি। এই খুচরা যন্ত্রপাতিও একটা স্থায়ী সম্পদ। এরপরে রয়েছে মোটর গাড়ি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। এই যানবাহনগুলোকে মূলত 1 বছরের বেশি সময় ধরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা দেয়, এই জন্য এটাকে বলা হয় স্থায়ী সম্পদ। এরপরে দেখো রয়েছে, চলে আসি আমরা এই চলতি সম্পদের। চলতি সম্পদে প্রথম নম্বর একটি ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ হচ্ছে যে নগদ টাকা। কারণ এই নগদ টাকা কিন্তু 1 বছরের ভিতরে বারবার কম বেশি হতে থাকে, বারবার কম বেশি হতে থাকে। এই জন্য এই নগদ টাকাকে বলা হয় চলতি সম্পদ, কারণ 1 বছরে কম সময় ধরে এটা সুবিধা দেয়, মানে পরিবর্তন হয়। এরপরে রয়েছে ব্যাংক জমা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যেই টাকা থাকে সেটাকে বলা হয় ব্যাংক জমা। এই ব্যাংক জমাটা হচ্ছে চলতি সম্পদ। এরপরে রয়েছে খুচরা নগদ তহবিল। আমি তোমাদেরকে খুচরা নগদান বইয়ের অঙ্ক করিয়েছি। সেই খুচরা নগদান বইয়ের যে একটি সময় শেষে যে অবশিষ্ট টাকা থাকে সেটাকে বলা হয় খুচরা নগদান তহবিল। এইটা একটা চলতি সম্পদ, কারণ এটাও 1 বছরের কম সময়ের ভিতরে কি কম বেশি হয়, বাড়া কমা হয়, আয় হয় ব্যয় হয়, আয় হয় ব্যয় হয়। এরপরে রয়েছে প্রাপ্য বা দেনাদার হিসাব। প্রাপ্য বা দেনাদার হিসাব বলতে আমরা কি বুঝি, যখন ওই ব্যবসা প্রতিষ্ঠান বাইরের কোনো ব্যক্তির কাছে বাকিতে পণ্য বিক্রি করে তখন সেই হিসাবকে বলা হয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। আধুনিক পদ্ধতিতে বলা হয় প্রাপ্য, আর সনাতন পদ্ধতিতে বলা হয় দেনাদার হিসাব। এটা একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ। এরপরে বলি প্রাপ্য বিল। প্রাপ্য সম্পদ প্রাপ্য বিলের ভিতরে পার্থক্য হলো যে প্রাপ্য বিলটা মূলত 1 বছরের কম সময়ের ভিতরেই এটা পরিশোধ করতে হয়। 3 মাস কমপক্ষে, মানে সর্বোচ্চ 3 মাস মেয়াদি হতে পারে, অর্থাৎ এর একটি কিছু সুনির্দিষ্ট শর্ত থাকে এই টাকা পরিশোধের জন্য। অর্থাৎ এটার কারণে আমি অন্য কারো কাছ থেকে টাকা পাই এবং এটা পরিশোধের কিছু সুনির্দিষ্ট শর্ত থাকে। যেমন ধরো তুমি কবে এইটা পরিশোধ করতে হবে, এতদিনের মধ্যে পরিশোধ না করলে তোমাকে কি করতে হবে, এরপরে অবশ্যই তুমি কতদিনের মধ্যে সেটা পরিশোধ করবে, তার এই পরিশোধের সময়ের ভিতরে তার সুদ কি হবে, বা সেখানে তার মুনাফা বা সুযোগ সুবিধা কি হবে, সেইগুলো এখানে উল্লেখ থাকবে, কিন্তু প্রাপ্য হিসাবে সেটা উল্লেখ থাকবে না। এরপরে আসি দেখো অগ্রিম কোনো খরচ, যেমন ধরো বেতন দিলে, ভাড়া দিলে, বিজ্ঞাপন দিলে, তারপরে তোমার ক্রয় পরিবহন হলো, এই যে খরচগুলো তুমি সেই কাজগুলো করার পূর্বে যদি কাউকে টাকা পরিশোধ করো, কোনো অগ্রিম খরচ দিয়ে থাকো, তাহলে সেই খরচকে বলা হবে অগ্রিম খরচ। এটাও ব্যবসা প্রতিষ্ঠানের একটি চলতি সম্পদ। এরপরে রয়েছে বকেয়া কোনো আয়। তুমি ধরো কারো কাছ থেকে পণ্য বিক্রি ছাড়াও অন্য আনুষঙ্গিক কারণে তোমার যদি কোনো টাকা পাওনা থাকে বা পাও, তাহলে সেইটাকে বলা হবে বকেয়া কোনো আয়। আর এটাও ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ, কারণ 1 বছরের ভিতরে তুমি অনেক ব্যক্তির কাছে সেই টাকাটা পেতে পারো, কারণ এই টাকা কি হবে, ব্যবসা করতে গিয়ে হবে, কিন্তু তোমাকে এটা বাড়া কমা হবে। এরপরে রয়েছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বলতে আমরা কি বুঝি, যে একটি নির্দিষ্ট সময় শেষে যেই পণ্যটি আমি বিক্রি করি সেই পণ্যটি যদি অবশিষ্ট থেকে যায়,
শেষের দিনে যে পণ্যটি অবশিষ্ট থেকে যায় সেইটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। অর্থাৎ 1 মাস হলে 1 মাসের শেষের দিনে যেটা, 6 মাস হলে 6 মাসের শেষের দিনে যেটা, আবার 1 বছর হলে 1 বছর শেষের দিনে যেটা, সেই পণ্যটিকে বলা হয় সমাপনী মজুদ পণ্য বা ক্লোজিং এন্ট্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে অব্যবহৃত মণিহারি। মণিহারি ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ। একটি নির্দিষ্ট সময়ের জন্য একবারে মণিহারি জাতীয় বিভিন্ন জিনিসপত্র কেনা হয়, যেমন সুই, সুতা, তারপরে তোমার স্টেপলার কিংবা ক্যালকুলেটর, এই জাতীয় ছোটখাটো যে জিনিসগুলো অফিসে ব্যবহার করা হয় এগুলোকে একসাথে বলা হয় মণিহারি। সেই মণিহারি ধরো 1 বছরের জন্য তুমি 5,000 টাকার মণিহারি কিনেছো, কিন্তু তুমি গোটা বছর ব্যবহার করলে 4,000 টাকার মণিহারি, যে 1,000 টাকা অবশিষ্ট থেকে গেল এইটাকে বলা হবে অব্যবহৃত মণিহারি। আর এই অব্যবহৃত মণিহারি মূলত চলতি সম্পদ, কারণ 1 বছরের মধ্যে এটা বাড়া কমা হয়। এরপরে এসো আমরা আসি অস্পর্শনীয় সম্পদ, বা যেই সম্পদকে তুমি স্পর্শ করতে পারবে না। তুমি আসবাবপত্রকে স্পর্শ করতে পারবে, ভূমিকে স্পর্শ করতে পারবে, দালানকে স্পর্শ করতে পারবে, এরপরে হাতে নগদ টাকাকে স্পর্শ করতে পারবে, ব্যাংকে টাকা জমা আছে এইটাকেও স্পর্শ করতে পারবে, অগ্রিম কোনো খরচ হলে সেটাও তুমি পাবে, দেখতে পাবে। কিন্তু এমন কিছু সম্পদ রয়েছে যেগুলোকে তুমি স্পর্শ করতে পারবে না, সেই সম্পদগুলোকে বলা হবে অস্পর্শনীয় সম্পদ। এই সম্পদের ভিতরে প্রথম নম্বর রয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম। আমি আবার বলি, প্রথম নম্বর রয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম। সুনাম কখনো ধরা ছোঁয়া যায় না, এই জন্য এটাকে বলা হয় অস্পর্শনীয় সম্পদ। এরপরে রয়েছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক হলো যে একটি প্রতীক, অর্থাৎ যার মাধ্যমে কোনো কোম্পানির তোমার বিভিন্ন প্রোডাক্ট চেনার উপায়। অর্থাৎ সাবান এসিআই কোম্পানিও তৈরি করে, আবার সাবান লিভার ব্রাদার্স কোম্পানিও তৈরি করে, একই ধরনের সাবান, একই সাইজের সাবান, কিন্তু কোনটা কোন কোম্পানির সাবান সেইটা কিন্তু তুমি বুঝতে পারবে তাদের সেই প্রতীক দেখে। অর্থাৎ লিভার ব্রাদার্সের যে প্রতীক রয়েছে সেটা দেখে, আবার ধরো এসিআই কোম্পানির যে প্রতীক রয়েছে সেইটা দেখে তুমি সেটা বুঝতে পারবে। এরপরে এসো যে প্যাটেন্ট। প্যাটেন্টটা কি? প্যাটেন্টটা হচ্ছে যে একটি ফর্মুলা একজন তৈরি করেছে, অর্থাৎ একটি ঔষধের ফর্মুলা হতে পারে। যেমন ধরো আমাদের দেশে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের ঔষধ তৈরি করে, দেখা যায় যে এই ঔষধটির যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু সকল কোম্পানির একই। এখন যে ফর্মুলাটি তৈরি করেছে সে কিন্তু তার এই ফর্মুলাটি বিভিন্ন ঔষধ কোম্পানির কাছে বিক্রি করে থাকে বা একটি চুক্তির মাধ্যমে তাদেরকে দিয়ে থাকে। এই যে এই ফর্মুলাটি তৈরি করেছে সেই ব্যক্তিটির ওই ফর্মুলার উপরে যে অধিকার, সেই অধিকারটি মানে সরকার তাকে দিয়ে থাকে, এবং এইটাকে বলা হয় এই ফর্মুলার উপরে তার অধিকার। বিভিন্ন কোম্পানি তার ফর্মুলা সেটা ব্যবহার করে ওষুধ তৈরি করতে পারে, কিন্তু এর যে মূল মানে ফর্মুলা তৈরিকারী তার যে অধিকার তার উপরে, সেইটাকে এই প্যাটেন্টের মাধ্যমে দেওয়া হয়। এরপরে রয়েছে দেখো কপিরাইট। কপিরাইটটা হচ্ছে যে কবিতা, গান, গল্প, বই, যে আমরা বইগুলো পড়ি, এই বইগুলো বিভিন্ন কোম্পানি বা প্রকাশনারা তারা প্রকাশ করে থাকে, কিন্তু এই বইটা যিনি লিখেছেন বা এই কবিতাটি যিনি লিখেছেন কিংবা এই গানটি যিনি লিখেছেন তার সেই গানের উপরে বা সেই বইয়ের উপরে যে অধিকার দেওয়া হয় সেইটাকে বলা হয় তোমার কপিরাইট। এটা অন্য কোনো ব্যক্তি তার নিজের নামে ব্যবহার করতে পারবে না, যদিও এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। এরপরে এই তোমার ট্রেডমার্ক বলো, প্যাটেন্ট বলো কিংবা কপিরাইট বলো, সেগুলো নবায়ন করতে হয় আবার পুনরায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সটা হচ্ছে যে কোনো ব্যবসায়ীকে তার সরকার কর্তৃক তার ব্যবসা করার অধিকার দেওয়া, অর্থাৎ এমন একটি তার ডকুমেন্ট বা দলিল যার মাধ্যমে সেই ব্যক্তিটি একটি দেশে বা একটি এলাকায় তার ব্যবসা করার অধিকার বা ক্ষমতা, আইনি অধিকার বা ক্ষমতা পেয়ে থাকে। এরপরে আমরা মোটামুটি অস্পর্শনীয় সম্পদ শেষ করলাম, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেড লাইসেন্স। এরপরে আমি আর কিছু সম্পদের কথা বলবো, যেমন ধরো রয়েছে বিনিয়োগ। একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ বলতে তুমি কি বুঝবে? তা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানে
টাকা মালিক দিয়ে থাকে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবসাদি সেই ব্যবসা প্রতিষ্ঠান করে। এরপরে যদি এই ব্যবসা প্রতিষ্ঠানে অবশিষ্ট টাকা অলস করে থাকে, সেই টাকাটি যদি ব্যবসা প্রতিষ্ঠানের বাইরের কাউকে ব্যবসা করার জন্য বা যে কোনোভাবে ব্যবহারের জন্য দেওয়া হয়ে থাকে, সেই টাকার পরিমাণকে বলা হয় বিনিয়োগ। আমি আবার বলি, একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে টাকা রয়েছে, সে অলস টাকা পড়ে থাকলে সেই টাকা ব্যবসা প্রতিষ্ঠান বাইরের কাউকে সুদের বিনিময়ে কিংবা লাভের বিনিময়ে যে কোনো শর্তে ব্যবসা করার জন্য দেওয়া হয়ে থাকলে সেটাকে বলা হয় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। এরপরে রয়েছে প্রাথমিক খরচ। প্রাথমিক খরচটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ। কেন এটি সম্পদ হলো? প্রাথমিক খরচ বলতে বোঝায় যে যখন একটি বড় কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, সেই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হলে যে খরচগুলো হয় সেগুলোকে ব্যবসার খরচ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে কিছু অনানুষ্ঠানিকভাবে খরচ হয়ে থাকে, সেই খরচগুলোকে মূলত বলা হয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রাথমিক খরচ। এবং এই অনানুষ্ঠানিক খরচগুলোকে তোমার সম্পদের মর্যাদা দেওয়া হয়, কারণ সেই অনানুষ্ঠানিক যদি না হতো বা উদ্যোগগুলো না নেওয়া হতো, তাহলে কিন্তু তুমি সেই ব্যবসার মূল ব্যবসায় যেতে পারতে না। এই জন্য এটাকে সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এরপরে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। ধরো যে কোনো অ্যাডভাইস বা বিজ্ঞাপনের জন্য 1 কোটি টাকা যদি খরচ হয়, তাহলে সে 1 কোটি টাকাকে প্রথম 1 বছরের খরচ হিসেবে দেখানো হয় না। এটা যদি 10 বছরের জন্য করা হয়, তাহলে 1 বছরের ভিতরে এই 10 বছরের বিজ্ঞাপনকে 10 দিয়ে ভাগ করে 1 বছরের জন্য যতটুকু খরচ ততটুকুকে শুধু খরচ হিসেবে দেখানো হয়, আর বাকি 9 বছর যেটা অবশিষ্ট থাকলো সেটাকে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে দেখানো হয়। এটাকেও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এরপরে রয়েছে শেয়ার অধিহার বা বাট্টা। এই শেয়ার অধিহার বা বাট্টা বলতে আমরা কি বুঝি, শেয়ার বলতে কি বুঝি, এটা আমরা মোটামুটি ধারণা রয়েছে, পরেও আমি পরবর্তীতে এই ব্যাপারে বলবো। কিন্তু ধরো আমি বাট্টা বা শেয়ার অধিহারটা, শেয়ার অবহারটা কি, এই বিষয়টি আমি তোমাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। তা হচ্ছে যে ধরো যে একটি ব্যবসার শেয়ার হচ্ছে 1 কোটি টাকা। যখন তুমি শেয়ার কিনবে, তখন যদি তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা কম নেওয়া হয়, কিন্তু 1 কোটি টাকারই সুবিধা তোমাকে দেওয়া হয়, যেই পরিমাণ টাকা তোমার কাছ থেকে কম নেওয়া হলো, এই পরিমাণ টাকাকে বলা হয় শেয়ার অবহার বা শেয়ার বাট্টা। এটাকেও ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি তাহলে আমি মোটামুটি তোমাদেরকে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে সেগুলোকে চেনার উপায় আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি। এই সম্পদগুলোর প্রথম নম্বর সম্পদ স্থায়ী সম্পদ, এরপরে রয়েছে চলতি সম্পদ, এরপরে রয়েছে অস্পর্শনীয় সম্পদ, এরপরে রয়েছে তোমার আরো বিভিন্ন ধরনের সম্পদ, অন্যান্য সম্পদ বলা হয়। 1 বছরের দীর্ঘ সময় ধরে সুবিধা দিলে তাকে স্থায়ী সম্পদ, 1 বছরের কম সময়ের জন্য সুবিধা দিলে সেগুলোকে 1 বছরের বেশি সময় ধরে সুবিধা দিলে সেইটাকে বলা হয় স্থায়ী সম্পদ। 1 বছরের কম সময় ধরে যেগুলো তোমাকে সুবিধা দেবে সেগুলোকে বলা হয় চলতি সম্পদ। এরপরে যেই সম্পদগুলো স্পর্শ করা যাবে না, যেমন সুনাম, যেমন ট্রেডমার্ক, যেমন ধরো যে প্যাটেন্ট, এগুলোকে বলা হবে অস্পর্শনীয় সম্পদ। আর বাকি যেই সম্পদগুলো রয়েছে সেগুলোকে একসাথে বলা হবে অন্যান্য সম্পদ। তুমি যদি দেখে চিনতে পারো যে এইটা কি সম্পদ, তাহলেই কিন্তু হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো তুমি সহজেই করতে পারবে। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে বিভিন্ন ধরনের সম্পদ চিনতে পারবে, এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।